আমার চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের আমাদের পরিবেশ ক্লাস নেব। তাই তোমাদের আমাদের পরিবেশ বইয়ের 41 পাতায় যে পড়াটা আছে, গাছের খাবার তৈরি, গাছ কিভাবে খাবার তৈরি করে সেই বিষয়ে আজকে আমরা জানব। কেমন? তাই তোমরা আজকে একটা নতুন জিনিস জানবে। মন দিয়ে শোনো আজকের এই ক্লাসটা। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব গাছ কিভাবে খাবার তৈরি করে। দেখো, তোমাদের বইয়েতে একটা ছবি দিয়েছে, গাছের ছবি, সূর্যের ছবি দেওয়া আছে। সেইটা আমি বোর্ডে তুলেছি। বোর্ডে একটা গাছ আমি এঁকেছি। আর দেখো, আমরা দেখতে পাচ্ছি এটা সূর্য। এটা কি না, এটা হচ্ছে সূর্য। কেমন? গাছ খাবার তৈরি করে, এটা তোমরা আজকে জানছো। এর আগের ক্লাসে তোমরা জেনেছো যে আমরা খাবারের বিষয়ে উদ্ভিদের ওপরে নির্ভরশীল। এটা তোমরা আগের ক্লাসেই পেয়েছো। তবে কিছু কিছু খাবার আমরা প্রাণীদের থেকে পাই। যেমন মনে করো ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম বলো, এটা প্রাণীজ খাবার। দুধ বলো, গরুর যে দুধ আমরা পাচ্ছি সেটা প্রাণীজ খাদ্য। অথবা আমরা যে মাংস খাই, আমরা মাংস খাই, চিকেন, খাসির মাংস, এই যে খাচ্ছি আমরা। অথবা সেই বন্য পশু, সিংহ, বাঘ, তারাও কি করে? অন্য পশুদের মাংস খায়। তাহলে আগের ক্লাসেই বলেছিলাম, তোমাদের মনে প্রশ্ন আসবে, কই আমরা তো খাদ্যের বিষয়ে পুরোটাই উদ্ভিদের উপরে নির্ভরশীল নয়। সেখানে আমি বলেছিলাম যে খাদ্যের বিষয়ে আমরা সম্পূর্ণই নির্ভরশীল উদ্ভিদের ওপরে, সেটা পরোক্ষভাবে আবার সরাসরি, প্রত্যক্ষভাবে। তবে প্রত্যক্ষভাবেই আমরা নির্ভরশীল, তবে পরোক্ষভাবে যেগুলো বললাম, যে উদাহরণগুলো আগে দিলাম, যে এই যে প্রাণীজ যে বিভিন্ন খাদ্যগুলো, সেই খাদ্যগুলো প্রাণীদের কাছ থেকে পেলেও আমরা কিন্তু পরোক্ষভাবে উদ্ভিদের থেকেই পাই। আজকের ক্লাসে সেটা আরো পরিষ্কার হয়ে যাবে। চলে এসো। দেখো, এখানে আমরা যে গাছ এঁকেছি, তোমরা তৃতীয় শ্রেণীতে কিছুটা পেয়েছিলে, জেনেছিলে যে গাছের বিভিন্ন অংশ আছে। আমি বলি আরেকটু সেই জিনিসগুলোকে তোমাদের ফিরিয়ে আনছি, মেমোরাইজ করছি, স্মরণে আনার জন্য বলছি। দেখো, এই যে মাটির নিচে গাছের যে অংশটা আছে সেটাকে বলে মূল। আর মাটির ওপরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে কাণ্ড। কেমন? তাহলে মাটির নিচে উদ্ভিদের যে অংশটা থাকে তাকে বলে মূল বা শিকড়। কেমন? আর মাটির ওপরে যে অংশটা থাকে তাকে বলে কাণ্ড। এবার কাণ্ডের আবার বিভিন্ন ভাগ আছে। কি সেগুলো? না দেখো, কাণ্ডের মধ্যে পাতা, গাছে ফুল হয়, ফল হয়, তাই না? আমরা ক্লাস 3-তে জেনে আসছি গাছের প্রধানত 5টি অংশ। কি কি তাহলে? মূল, কাণ্ড, পাতা, ফুল এবং ফল, তাই তো? এইবার যদি আরো বিশদভাবে যাই, মূলের আবার বিভিন্ন অংশ আছে। সেটা তোমরা আরো যত উঁচু ক্লাসে উঠবে তোমরা জানবে। মূলেরও দেখো এই যে শাখা, বিভিন্ন মূল আছে। প্রশাখা, শাখা থেকে আবার যে মূলগুলো বেরিয়েছে প্রশাখা মূল আছে। আবার দেখো আমি এঁকেছি এই যে গাছের যে প্রধান যে মূলটা গেছে মাটির নিচে, দেখো এই যে একটা টুপির মতো আছে অংশ, সেটা তোমরা পরে জানবে, মূলত্রাণ। আর এর গায়ে যে লোমগুলো আছে এগুলোকে বলে মূলরোগ। এখন এটা আজকের পড়াটা বোঝাতে গেলেও কিন্তু এটা লাগবে, তাই আমি তোমাদেরকে আভাসটা দিচ্ছি। তাহলে দেখো, শাখা মূল, প্রশাখা মূল, মূলত্রাণ, মূল রোম, এই কথাগুলো আজকে তোমরা পরিচিত হলে, তাই তো? তাহলে দেখো, গাছ খাবার তৈরি করে কোথায় জানো? তার সবুজ অংশে। প্রথম এটা মনে রাখো, গাছ তার সবুজ অংশে খাবার তৈরি করে। কেমন? তাহলে সবুজ অংশ কি কি? না, গাছের দেখো এই যে কাণ্ডের মধ্যে পাতা আছে, গাছের কাণ্ডও আছে সবুজ। তাহলে ওই জায়গাতে গাছেরা অর্থাৎ উদ্ভিদ খাবার তৈরি করে। এবার আমি চলে আসছি, একটা উদাহরণ দিই।
রান্নাঘরে মা খাবার তৈরি করেন, রান্না করেন, ঠিক কিনা? মা মনে করো যে তরকারিটা তৈরি করছে, যে খাবার অর্থাৎ যে তরকারিটা করবে, সেখানে কি বিভিন্ন উপাদান, সবজির যদি একটা খাবার তৈরি করে, তরকারি করে, সবজি কুটেছে, জল দেয়, তেল দেয়, নুন দেয় এবং বিভিন্ন মশলাপাতি দেয়, দিয়ে সেটা আগুনেতে ফোটায়, তাই তো? এই যে প্রসেসটা, মা যেমন খাবার তৈরি করতে গেলে বিভিন্ন উপাদান দিয়ে খাবারটা তৈরি করে, গাছও ঠিক তাই। গাছ যে খাবারটা তৈরি করছে বিভিন্ন উপাদান দিয়েই করে। কি কি উপাদান? 4টি উপাদান মনে রাখো। সূর্যের আলো, সূর্যালোক, সূর্যালোক লাগে। মূল দ্বারা মাটি থেকে জল শোষণ করে। তাহলে দেখো এই মাটির মধ্যে জল আছে, এই যে মূলত্রাণ মূলরোমের সাহায্যে জলটা শোষণ করে দেখো এই যে কাণ্ডের মধ্য দিয়ে আসছে, পাতায় পাতায় আসছে জলটা। এবার তোমরা উঁচু ক্লাসে জানবে জাইলেম কথাটা আসবে, জাইলেমের মাধ্যমে আসে। এটা তোমরা এখন শুধু এটুকুই বোঝো, তোমাদের ক্লাসের উপযুক্ত যেটা সেটাই বোঝো। তাহলে জল চলে এলো পাতায়, সূর্যের আলো পড়েছে, আর কি নেয়? এই যে দেখো এই যে ডটেড লাইন দেওয়া আছে, এই ঘরটাতে বসবে কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে 3টে হয়ে গেল। 1 নম্বর কি বললাম? সূর্যালোক, সূর্যালোক মানে সূর্যের আলো। 2 নম্বর বললাম জল, মাটি থেকে মূল দ্বারা শোষিত জল, এটা নিল। 3 নম্বর বললাম কার্বন ডাই অক্সাইড, তাহলে এই ঘরটা লিখে দাও, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, অকয় দন্তে সয়াকা হস্যই ড। তাহলে 3 নম্বর বললাম কার্বন ডাই অক্সাইড। কেমন? আর 4 নম্বর হচ্ছে সবুজ কণা। তোমরা শুধু এটুকুই মনে করো, সবুজ কণা। সবুজ কণাকে বলা হয় ক্লোরোফিল। তাহলে বলছি সবুজ কণা, সবুজ কণা, সেই কণাটার নামটাও বলে দিলাম, কি? ক্লোরোফিল, ক্লোরোফিল। সবুজ কণাটার নাম হচ্ছে, কণাটার নাম ক্লোরোফিল। তাহলে 4টে উপাদান পেয়ে গেছি। এই 4টি উপাদান, সূর্যালোক, জল, কার্বন ডাই অক্সাইড, সবুজ কণা অর্থাৎ ক্লোরোফিল, এই 4টে উপাদান পাতার মধ্যে চলে এসেছে। এবার একটা রাসায়নিক বিক্রিয়া হয়। রাসায়নিক বিক্রিয়া তোমরা আরো উঁচু ক্লাসে উঠলে জানবে। কেমন? রাসায়নিক পরিবর্তন হয় এখানে, অর্থাৎ সেটা কি হচ্ছে না, একটা নতুন জিনিস তৈরি হয়। এই 4টে উপাদান রাসায়নিক প্রক্রিয়ায় একটা বিক্রিয়ার মাধ্যমে একটা নতুন উপাদান, নতুন একটা জিনিস তৈরি হয়। সেই জন্য বলছি রাসায়নিক বিক্রিয়ার দ্বারা এটা সম্পন্ন হয়। এই যে 4টে উপাদান রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে বিক্রিয়ায় একটা নতুন খাবার তৈরি হয়, সেটাই হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে। তাহলে খাবারটা কি তৈরি হলো? কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার তৈরি হয়ে গেল। আর কি উৎপন্ন হয়? আর উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস। কেমন? তাহলে কি বললাম না, আর এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। তাহলে কি? একটা প্রক্রিয়ার মাধ্যমে ঘটনাটা ঘটে। তাহলে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ তার সবুজ অংশে বা সবুজ পাতায় সূর্যালোক, মূল দ্বারা শোষিত জল, কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে নেওয়া, এই যে পরিবেশ থেকে, আর সবুজ কণা অর্থাৎ ক্লোরোফিল, এই 4টে উপাদানের রাসায়নিক বিক্রিয়ায়, রাসায়নিক প্রক্রিয়ায় শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার উৎপন্ন করে। যে প্রক্রিয়ার মাধ্যমে এটা হয় তাকে বলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। কি বললাম? সালোক সংশ্লেষ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সালোক সংশ্লেষ। কেমন?
তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় দুটো জিনিস উৎপন্ন হলো, কি বললাম? শর্করা বা কার্বোহাইড্রেট। কি লিখছি দেখো, শর্করা বা কার্বোহাইড্রেট, আর হচ্ছে অক্সিজেন যুক্ত অক্সিজেন, অক্সিজেন গ্যাস। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা এবং অক্সিজেন এই দুটো উৎপন্ন হয়। আর এই অক্সিজেনটা কি হচ্ছে, এই যে দেখো পাতা থেকে এই যে বেরিয়ে যাচ্ছে, এটা হবে অক্সিজেন। এখানটায় লিখবে তোমরা অক্সিজেন। অক্সিজেন গ্যাস বাতাসে ফিরিয়ে দিল, আমাদের পরিবেশে ফিরিয়ে দিল। আর খাবারটা যেটা হয়েছে শর্করা, গাছকে তো নিজেকে বাঁচতে হবে, নিজে না খেয়ে তো বাঁচবে না। তাহলে নিজে খাওয়ার পরে যে অতিরিক্তটা রইল সেটা তার শরীরের মধ্যে সঞ্চিত করে রাখে। সেটা কোথায়? না কাণ্ডের মধ্যে রাখতে পারে, ফুল ফলের মধ্যে সঞ্চিত রাখতে পারে, পাতার মধ্যে সঞ্চিত রাখতে পারে। প্রধানত এই কাণ্ডের মধ্যেই সঞ্চিত রাখে। তাহলে প্রসেসটা বুঝতে পারলে? আবার বলছি যে গাছ খাবার তৈরি করে একটা প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটার নাম সালোক সংশ্লেষ প্রক্রিয়া। সেই প্রক্রিয়া হতে গেলে চারটে উপাদান লাগে: সূর্যের থেকে সূর্যালোক, মূল দ্বারা শোষিত জল, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, আর ওর গাছেদের শরীরে সবুজ কণা অর্থাৎ ক্লোরোফিল থাকে। এই চারটের মধ্যে কোনো একটা না নিলে কিন্তু ওই প্রক্রিয়াটা সম্পন্ন হবে না, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হবে না, ফলে খাবারও তৈরি হবে না। ব্যাপারটা বুঝতে পারছো? তাই এই চারটে উপাদানই কিন্তু লাগবে এই প্রক্রিয়ার মাধ্যমে। কি? শর্করা এবং অক্সিজেন, এই দুটো জিনিস তৈরি হয়। অক্সিজেনটা গ্যাস, এই গ্যাসটা দেখো পাতা দিয়ে বেরিয়ে যাচ্ছে। কেমন? কিছুটা অক্সিজেন আমরা জানি শ্বাসকার্য চালাতে গেলে অক্সিজেন নেয়, সেটা গাছ আবার পরিবেশ থেকেই নেয়। কেমন? কিন্তু সালোক সংশ্লেষের পরে যে অক্সিজেনটা, সেই অক্সিজেনটা এই যে বাতাসের যে রন্ধ্র আছে, পত্ররন্ধ্র, সেই পত্ররন্ধ্রের মাধ্যমে বাতাসে ত্যাগ করে দেয়, পরিবেশে ত্যাগ করে দেয়। আর সেই অক্সিজেন নিয়েই তো আমরা বেঁচে আছি। সমস্ত প্রাণী জগৎ, আমরা প্রাণীরা অক্সিজেন তো তৈরি করতে পারি না। তাহলে আমরা কাদের উপরে নির্ভরশীল? অক্সিজেন এই পাওয়ার জন্যে গাছেদের উপরে নির্ভরশীল। সেই জন্য একটা কথা বলা হয় না যে গাছ লাগাতে হবে। তুমি যদি একটা গাছ লাগাও তাহলে সঙ্গে সঙ্গে, একটা গাছ কাটো তাহলে একটা গাছ কাটার সঙ্গে সঙ্গে তোমাকে আর একটা গাছ অবশ্যই লাগাতে হবে, এই কথাটা। তাহলে গাছ, এই যে অক্সিজেন, পরিবেশে অক্সিজেনটা আমাদেরকে দিচ্ছে গাছই একমাত্র। আমরা প্রাণীরা নিতে পারি, আমরা কিন্তু দিতে পারি না। আমরা কি দিই পরিবেশে? না অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। হ্যাঁ, আমরা হয়তো পরিবেশে কার্বন ডাইঅক্সাইডটা দিই বলেই হয়তো গাছেরা সালোক সংশ্লেষ করতে পারে, হতে পারে। ব্যাপারটা বোঝো? তাহলে অক্সিজেন তৈরি করে গাছ কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। এইবার ধরো এই যে শর্করা খাবারটা তৈরি হলো, তার বিভিন্ন অংশে সঞ্চিত করে রাখে, জমিয়ে রাখে। সেটা ফলের মধ্যে হতে পারে, কাণ্ডের মধ্যে হতে পারে, পাতার মধ্যে হতে পারে, বিভিন্ন অংশে। আবার মূলের মধ্যেও আছে, কিছু উদ্ভিদ মূলের মধ্যেও সঞ্চিত করে রাখে। কেমন? তাহলে দেখো এইবারে যেটা বলেছিলাম, তাহলে আমরা প্রত্যক্ষভাবে গাছ থেকে, সে যে কোনো গাছের বলো, চাল বলো, চালটা আসছে ধান গাছ থেকে, তাহলে ধানের মধ্যে খাবারটা সঞ্চিত করে রেখেছে, কার্বোহাইড্রেট বা শর্করাটা গাছ যে উৎপন্ন করেছিল। কেমন? আবার যদি আমরা ফল একটা খাই, আপেল খাই, কলা খাই, লেবু খাই, যাই বলি না কেন, সেখানে কি করেছে? গাছ সঞ্চিত করে রেখেছে, সেটা আমরা খাচ্ছি। আবার যারা এই গাছ লতা পাতা যারা খায়, যে সমস্ত প্রাণীরা, তারা এই গাছ খেয়েই তো, এই লতা পাতা খেয়েই তো বেঁচে আছে। এখন বলবে তাহলে এই লতা পাতা খেয়ে কি করে তারা? একদম তাই। এই যে সূর্যের আলোটা কোথায় সঞ্চিত থাকে জানো? খাবারের মধ্যে, শর্করার মধ্যে, কার্বোহাইড্রেট যে তৈরি করেছে খাবারটা তার মধ্যে সঞ্চিত থাকে। ওই খাবারটা যখন আমরা খাচ্ছি, ভাত বলো, রুটি বলো, তরকারি বলো, ফল বলো, যাই আমরা খাচ্ছি না কেন উদ্ভিদ থেকে যেগুলো নিয়ে, সেখান থেকেই তো শক্তিটা পাচ্ছি, এনার্জিটা পাচ্ছি, তাই না? কাজ করতে গেলে শক্তি। এবার সেই শক্তি দিয়েই, শক্তি যখন আমাদের অর্জন হয়ে গেল, তখন আমরা কাজ করতে পারছি।
এই যে মনে করো আমি পড়াচ্ছি, আমার শরীরে যদি শক্তি না থাকে আমি কি কাজটা করতে পারবো? এই যে পড়ানো কাজটা, এই যে হাত পা নাড়ছি, এই যে কাজগুলো করছি, এটা আমি করতে পারতাম না। তাহলে খাবার খেয়েছি, খাবার থেকেই তো আমরা শক্তিটা পেয়েছি। আর সেই খাবারটা কাদের থেকে পেয়েছি? উদ্ভিদের থেকে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। এবার ভাবো যে আমি বললাম না যে পরোক্ষভাবে গাছের উপরে ওই সমস্ত প্রাণীরা নির্ভরশীল। কেমন না, যে সিংহ, যে বাঘ অন্য প্রাণীদের খাচ্ছে, সেই প্রাণীরা কাদের খায়? হরিণকে মনে করো একটা বাঘ ধরে খাচ্ছে, তাহলে হরিণ কি খেয়ে বেঁচে আছে? গাছ, লতা পাতা, তৃণ এগুলো খেয়ে বেঁচে আছে। তাহলে সে ওই খেয়ে শক্তি অর্জন করেছে, তার শরীরে শক্তিটা গেছে, বড় হয়েছে, এবার বাঘ হরিণকে ধরে মেরে খাচ্ছে। তাহলে শক্তিটা কোথা থেকে আসছে? সেই গাছ থেকেই আসছে, ঠিক কিনা? এবার যদি তুমি বলো যে স্যার তাহলে দুধ কি করে বলছেন, একদম গরু কি, গরু তো ঘাস খড় লতা পাতা খেয়েই বড় হয়। সে বড় হয়েছে তবেই তো সে দুধ দিতে সক্ষম হয়েছে, ঠিক কিনা? মুরগিটা যে ডিম দিচ্ছে সে তো খাদ্য খেয়েছে, দানা শস্য খেয়েছে, সেই দানা শস্য তো উদ্ভিদ থেকেই এসেছে, ঠিক কিনা? তাহলে পরোক্ষভাবে আমরা ডিমটা হয়তো প্রাণীদের কাছ থেকে পাচ্ছি, দুধটা হয়তো প্রাণীদের কাছ থেকে পাচ্ছি, কিন্তু তারা আবার কাদের উপরে নির্ভরশীল? উদ্ভিদেরকেই তো পেয়েছে, উদ্ভিদের কাছ থেকে খাবার খেয়েই তারা বড় হয়েছে এবং তারা ওইগুলো দিতে সক্ষম হয়েছে, ঠিক কিনা? এবার যেটা বলছি যে এই যে সূর্যের আলো খাবারের মধ্যে সঞ্চিত থাকে, এবার খাবারটা যখন আমাদের শরীরে গিয়ে পরিপাক হয়, তোমরা আগের ক্লাসেই পেয়েছো, পরিপাকের মাধ্যমে খাদ্যের কণাগুলো ছোট ছোট কণায় পরিণত হয়, দেহের উপযুক্ত, সেটা ক্ষুদ্রান্তে গিয়ে কি হচ্ছে, এক রকমের আঙুলের মতো অংশ আছে ভিল্লায়, সেই ভিলাই শোষণ করে নেয়, এটা তোমরা জেনেছো। তাহলে সেই যে শক্তিটা, এবার কোষে কোষে যে শক্তিটা হলো, সেই শক্তির ফলে আমরা এনার্জিটা পাচ্ছি, আমরা কাজ করার সক্ষমতা অর্জন করছি। তাহলে ওই যে শক্তি খাবারের মধ্যে সঞ্চিত ছিল, আসলে কি না, সূর্যের আলোকে উদ্ভিদ আবদ্ধ করে রেখেছিল খাদ্যের মধ্যে। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাবারটা তৈরি করেছিল, সেই খাবারের মধ্যে উদ্ভিদ কি করেছিল, সূর্যের আলোকে সঞ্চিত করে রেখেছিল। আর যখনই প্রাণীরা খাচ্ছে সেই খাবারটা, সেখান থেকেই তো শক্তিটা বেরিয়ে আসছে, সেই সূর্যের আলোটাই বেরিয়ে আসছে, আলো হিসাবে আসছে না, শক্তি হিসাবে আসছে। খুব সুন্দর একটা পড়া তোমরা জানলে আজকে, ঠিক কিনা? তাহলে দেখো এই যে অক্সিজেন পরিবেশে ত্যাগ করে দিল, প্রাণী জগৎ পুরোটাই এই অক্সিজেনের উপরে নির্ভরশীল, উদ্ভিদ নিচ্ছে, এরপরে কার্বন ডাই অক্সাইড পরিবেশে তো লাগবে। সেই কার্বন ডাই অক্সাইড আমরা তো কি হচ্ছে, শ্বাসকার্যের মাধ্যমে নিঃশ্বাসের দ্বারা আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, বাতাসে চলে আসছে। মনে করো এখানটায় যদি একটা মানুষের ছবি আঁকা হয় আজকেই, যে দেখো যদি মনে করো এখানে একটা মানুষের ছবি মনে করো আঁকছি আমি, কেমন? এই যে মনে করো এই যে মনে করো ছেলেটাকে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে গাছের কাছে, এই যে মনে করো, তাড়াতাড়ি আমি এঁকেছি। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, কি কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। আমি একটা প্রাণী দিয়ে দেখাচ্ছি, এরকম প্রাণী জগৎ সেই পশু পক্ষী থেকে আরম্ভ করে সবাই, মানুষ থেকে আরম্ভ করে সবাই কার্বন ডাই অক্সাইড পরিবেশে নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করেছে। আর গাছ যে অক্সিজেন দিয়েছিল, সেই অক্সিজেন আমরা প্রশ্বাসের দ্বারা গ্রহণ করি। এবার বাতাসে কার্বন ডাই অক্সাইড আছে, প্রাণী জগৎ থেকে দিয়েছে, প্রাণী জগৎ দিয়েছে, সেই কার্বন ডাই অক্সাইডই তো নিচ্ছে। এই যে কার্বন ডাই অক্সাইড লিখেছি, গাছ যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাবারটা তৈরি করে, এই চারটি উপাদানের মধ্যে একটা উপাদান কি, কার্বন ডাই অক্সাইড লিখেছি, পরিবেশ থেকেই কার্বন ডাই অক্সাইড নেয়। তাহলে দেখো উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বাতাসে অক্সিজেন ত্যাগ করে, আর শ্বাসকার্যের মাধ্যমে প্রাণী জগৎ কি করে, প্রশ্বাসের দ্বারা সেই অক্সিজেন গ্রহণ করে, আর নিঃশ্বাসের দ্বারা কার্বন ডাই অক্সাইড বাতাসে ত্যাগ করে, ছেড়ে দেয়, সেই কার্বন ডাই অক্সাইড আবার উদ্ভিদ খাবার তৈরি করতে কাজে লাগায়। তাহলে দেখো কিভাবে আসছে,
এই যে এখান থেকে গেল কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদের পাতায়, উদ্ভিদের পাতা থেকে দেখো অক্সিজেনটা আবার নির্গত হলো, তীর দিয়ে আমি দেখাচ্ছি, এই যে আমাদের কাছে চলে এলো, প্রাণী জগতের কাছে চলে এলো, নিঃশ্বাসের দ্বারা গ্রহণ করছি। তাহলে একটা চক্রাকার, এই যে একটা সাইকেল, চক্রাকার এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। প্রাণী জগৎ শ্বাসকার্যের জন্য অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, আর উদ্ভিদ কি করে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি করে না কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। এই চক্রাকার প্রক্রিয়ায় প্রাণী এবং উদ্ভিদের উপরে নির্ভর করেই চলে। কেমন? তাহলে আজকের এই যে গাছেরা যে খাবার তৈরি করে, এই ধারণাটা আমি তোমাদেরকে কিছুটা হলেও দিতে পেরেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কেমন? এইভাবে তোমরা এটা পুরোটা করে নিলে তোমাদের আরও পরিষ্কার হয়ে যাবে। কেমন? এবং কিভাবে নির্ভরশীল সেটাও আমি দেখিয়ে দিয়েছি, ঠিক কিনা? শেষ করতে করতে আজকে তোমাদের একটা রিকোয়েস্ট, এই যে আমি যে পড়াটা দিলাম, এই ছবিটা তোমরা আঁকবে এবং এই অংশটা পড়ে নেবে। আর তোমাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, এই সমস্ত ক্লাস কি হচ্ছে না আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাস আপলোড করা হচ্ছে। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে তোমরা এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে, এক কাছে পেয়ে যাবে। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করবে। তার যে অল যেটা আছে সেটা প্রেস করলেই সমস্ত ক্লাস এবং সমস্ত নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। কেমন? এবং আরেকটা রিকোয়েস্ট রইল, এই সমস্ত ক্লাসগুলো তোমরা অন্যদেরকে, তোমার পরিচিত জনদের বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে কি হবে, তোমরা যেমন এই কঠিন পরিস্থিতিতে, বিদ্যালয় যে বন্ধ আছে, লকডাউনে অনেক দিন বন্ধ আছে, এই ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও তোমরা উপকৃত হচ্ছ। তাহলে তোমাদের মতো আরও পরিচিত তোমাদের জনেরা যদি উপকৃত হয় তাহলে আমরা অনুপ্রাণিত হব। কেমন? তাই তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে। এই বলে আজকের এই ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বাবা মার কথা অবশ্যই মেনে চলবে। কেমন? আর খেলাধুলার সাথে সাথে খেলাধুলা অবশ্যই করবে। বাড়িতে অনেক দিন বসে আছো, ভালো লাগছে না, কিন্তু পড়াশোনাটা তোমাদেরকে অবশ্যই চালিয়ে যেতে হবে।